ডকুমেন্টটা একটু রিনেম করে নেন, রিনেম করে ডিভাইস স্টোরেজে নিয়ে আসেন। আচ্ছা দেখি দেখি। ডিস্টার্ব করো না তোমরা যাও। আচ্ছা শোনো, তোমরা আগে, পরে দরকার হলে আগের মতো করে শেয়ার দিব স্ক্রিন। আগে একটু কথা আমরা বলে নেই, সময় যাচ্ছে। হ্যাঁ, ডু ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা ওকে। তাহলে আমরা যেটা ছিল আমার কোলেডোকোলিথিয়াসিসে, আমরা কোলেডোকোলিথিয়াসিস যেটা বলেছিলাম, আমরা কোলেলিথিয়াসিস পড়েছি। এখন কোলেডোকোলিথিয়াসিস আমরা টাইপস পড়েছিলাম, টাইপস অফ কোলেডোকোলিথিয়াসিস। প্রাইমারি কোলেডোকোলিথিয়াসিস and secondary choledocholitis. Primary ductal calculi, secondary ductal calculi. Primary ductal calculi formed within CBD. Primary ductal calculi formed within CBD, usually brown pigment stone, and secondary ductal calculi migrated from gallbladder. কোলেলিথিয়াসিসে যে স্টোনটা গলব্লাডারের ভিতরে ছিল, সেই স্টোনটা মাইগ্রেট হয়ে যখন আসে তখন আমরা সেটাকে আরো একটা টার্ম আমরা আলোচনা করেছিলাম, যেটা মিস্ট স্টোন। মিস্ট স্টোনের আরেকটা নাম রেসিডুয়াল স্টোন অর রিটেইনড স্টোন। মিস্ট স্টোন আমরা কোলেসিস্টেক্টমি করে ফেলেছি ডিউ টু গল স্টোন। কোলেসিস্টেক্টমি করার পরে দেখা গেল 6 মাস পরে বা 1 বছর পরে বা উইদিন 2 ইয়ার্স আমরা সিবিটিতে স্টোন পেয়েছি। দ্যাট ইজ কল্ড মিস্ট স্টোন অর রেসিডুয়াল স্টোন অর রিটেইনড স্টোন। কিন্তু ইফ ইট ইজ ফাউন্ড আফটার 2 ইয়ার্স অফ biliary tract সার্জারি, যে আমাদের একটা অপারেশন করেছি কোলেসিস্টেক্টমি, তার 2 বছর পরে পেশেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসছে, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম যে সিবিটিতে স্টোন। আফটার 2 ইয়ার্স অফ কোলেসিস্টেক্টমি যদি আমাদের এটা হয়, তখন আমরা এটাকে বলবো রিকারেন্ট স্টোন। সিমটমস গুলো আমরা আলোচনা করেছিলাম, এটা মেবি অ্যাসিম্পটোমেটিক, মেবি আপার অ্যাবডোমিনাল পেইন, history of intermittent jaundice, yellow coloration of eyes and skin, pale stool, dark urine.
If stone is impacted in the CVD, that is then progressive jaundice will occur. তোমরা চারকোর স্ট্রাইডের নাম শুনেছিলে, মনে আছে তোমাদের? ফিচার্স অফ কোলাঞ্জাইটিস জি স্যার, মনে আছে। ফিচার্স অফ কোলাঞ্জাইটিস, এখানে ফিচার্স অফ কোলাঞ্জাইটিস গুলো ছিল, তার তো জন্ডিসের জন্য জন্ডিস থাকবেই, অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে, সিভিডি স্টোনের জন্য পেইনও থাকবে। পেইন হবে ইন্টারমিটেন্ট, জন্ডিস ইন্টারমিটেন্ট এবং ফিভার হবে ইন্টারমিটেন্ট। কখনো ভালো হয়ে যাবে, রোগীর ইমপ্রুভ করবে, কিন্তু কখনো আবার পেইন আসবে। দিস ফিভার ইজ ক্যারেক্টারাইজড বাই চিলস এন্ড রাইগর। তাহলে হোয়াট ইজ চারকোর স্ট্রাইড, এটা শর্ট নোট আসে যে ফিচার্স অফ কোলাঞ্জাইটিস উইল বি ফাউন্ড। হোয়াট আর দ্য ফিচার্স অফ কোলাঞ্জাইটিস? intermittent pain, intermittent jaundice, intermittent fever with chills and rigor. Why intermittent? কেন intermittent হয়? স্টোনটা ইম্প্যাক্টেড থাকে যখন, তখন স্টোনের হার্ড একটা অবজেক্ট সিবিডির ওয়ালের সাথে ওটা লেগে থেকে ওখানে ইডেমা হয়ে বাইল ড্রেনেজ, বিলিয়ারি ড্রেনেজটা বন্ধ করে দেয়, তখন অবস্ট্রাকশনটা বেশি হয়, ওখানে ইনফ্লামেশন হয়, সবকিছু মিলেই পেইন, জন্ডিস এবং ফিভার বাড়ে। পেশেন্ট কিছুদিন অ্যান্টিবায়োটিক খায়, রেস্টে থাকে, ফিভার, তখন ইনফ্লামেশনটা কমে যায়, কিছু বাইল আবার সেই স্টোনের পাশ দিয়ে পাস করে, ফলে জন্ডিস কমে যায়, ব্যথা কমে যায়। কিছুদিন পরে আবার অবস্ট্রাকশন হয়, আবার পেইন, জন্ডিস এবং ফিভার আসে। দ্যাট ইজ ইন্টারমিটেন্ট পেইন, জন্ডিস এবং ফিভার। অ্যান্ড ইচিং তো থাকবেই। তাহলে আমাদের সিমটমস গুলোর মধ্যে আমরা বলছিলাম এসিমটোমেটিক থাকবে 15 to 20%, আপার অ্যাবডোমিনাল পেইন, হিস্ট্রি অফ ইন্টারমিটেন্ট জন্ডিস। সেখানে তোমার তিনটা যদি থাকে জন্ডিসের সাথে, তখন আমরা চারকোর স্ট্রাইড বলবো। সবসময় যে চারকোর স্ট্রাইড পাবো আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে, তা নয়, ইচিং থাকবে। আর সাইন, পেশেন্টকে দূর থেকে দেখবা যে পেশেন্টের টক্সিক ফেস, টক্সিক ফেস দূর থেকে দেখেই বোঝা যাবে যে পেশেন্টের চেহারাটা খারাপ দেখা যাচ্ছে, তাকে অসুস্থ দেখা যাচ্ছে, জন্ডিস চেহারাটা একটু লাগতেছে। স্ক্র্যাচ মার্ক, ওর কাপড়টা যদি আমরা দেখি হাতে, পায়ে, পেটের মধ্যে অনেকগুলি স্ক্র্যাচ মার্ক থাকবে ডিউ টু ইচিং। টেম্পারেচার ইনক্রিজ থাকবে, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন টেন্ডারনেস। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গল ব্লাডার, ইউজুয়ালি ইম্পালপেবল। হোয়াই গল ব্লাডার ইজ ইম্পালপেবল ইন সিভিডি স্টোন? কমন বাইল ডাক্ট স্টোন অবস্ট্রাকটিভ জন্ডিস হলে গল ব্লাডার কেন পালপেবল হয়, ইম্পালপেবল হয়? আরেকটা কোশ্চেন থাকবে একই সাথে যে কখন গল ব্লাডার পালপেবল হবে? ইন অবস্ট্রাকটিভ জন্ডিস, পেশেন্ট কামস উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস, হোয়াই গল ব্লাডার ইজ পালপেবল, ইন হুইচ কেস? এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে গল ব্লাডার ইম্পালপেবল, that may be due to stone in the CVD. If gall bladder is palpable, it may be due to malignancy. এটা একটা নাম আছে, নামটা মনে আছে তোমাদের? করভাসার্স ল। ওকে, আমাদের এটা এই কারণে আমাদের যখন সাইন গুলো আমরা পাবো যে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে, এই অবস্ট্রাকটিভ জন্ডিসে আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে? নাম্বার 1 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস। নাম্বার 2 পেরিএমপুলারি কার্সিনোমা। নাম্বার 3 কোলাঞ্জিওকার্সিনোমা। নাম্বার 4 কার্সিনোমা গল ব্লাডার। নাম্বার 5 আছে, নাম্বার 6 আছে, ওগুলো লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের নাম্বার 1 2 3 4 এই চারটা মনে রাখতে হবে যে অবস্ট্রাকটিভ জন্ডিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি। কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, পেরিএমপুলারি কার্সিনোমা, কোলাঞ্জিওকার্সিনোমা, কার্সিনোমা গল ব্লাডার। আমরা ইনভেস্টিগেশনে ছিলাম। এখন যে কোনো এই ধরনের পেশেন্টের আমাদের 1 নম্বর ইনভেস্টিগেশন হবে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, নিউট্রোফিলিয়া এন্ড লিউকোসাইটোসিস। লিভার ফাংশন টেস্ট, সিরাম বিলিরুবিন উইল বি রেজড। অবশ্যই সিরাম অ্যালকালাইন ফসফেটেজ এখানে ইম্পর্টেন্ট। সিরাম অ্যালকালাইন ফসফেটেজ হাইলি ইনক্রিজড। তোমরা মেডিসিনে পড়েছো জন্ডিস, জন্ডিস ডিউ টু ভাইরাল হেপাটাইটিস, সেখানে সিরাম বিলিরুবিন রেজ করবে, বাট সিরাম অ্যালকালাইন ফসফেটেজ উইল নট বি রেজড, ইউজুয়ালি খুব অল্প বাড়বে। আমাদের লিভার ফাংশন টেস্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম মিন টাইম ইনক্রিজ করবে। এই প্রথম মিন টাইম পেশেন্টের কন্ডিশনের জন্য আমাদের ইম্পর্টেন্ট, আমাদের সার্জারির ডিসিশনের জন্য ইম্পর্টেন্ট। প্রথম মিন টাইম কারেকশন করে আমাদেরকে সার্জারিতে যেতে হবে। সিরাম অ্যালবুমিন ইউজুয়ালি রিডিউসড, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও অল্টারড। নাম্বার 1 ছিল আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট। নাম্বার 2 লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট গুলোর মধ্যে আমরা বললাম
serum bilirubin raised, serum alkaline phosphatase highly increased. তোমরা কি আমার কথার সাথে যেতে পারছো না আরো স্লো বলবো? না স্যার, স্যার ঠিক বলেন আছে। স্যার, সমস্যা নেই। তাড়াতাড়ি সমস্যা শেষ করে দিলে ভালো হয় নাকি? প্রথম জি মিড স্যার, টাইম দিন স্যার। increased, serum albumin reduced, albumin globulin ratio altered. এখানকার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটা, serum bilirubin, serum alkaline phosphatase and প্রথম মিড টাইম। অবশ্যই আমরা এসজিপিটিও করব, কারণ এসজিপিটি ভাইরাল হ্যাপাটাইটিসে রেজ করবে, আর আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসে রেজ করবে সিরাম অ্যালকালাইন ফসফেটেস। এই দুটো মনে রাখতে হবে। নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস। একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কি কি পাবো, কেন আল্ট্রাসোনোগ্রাম করবা, পেশেন্টের টাকা কেন খরচ করাবো? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গলস্টোন। গলস্টোনটা কয়টা আছে, কোথায় আছে, নাম্বার দেখবো, সাইট দেখবো, সাইজ দেখবো। আমরা সিবিডি স্টোন অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসছে, পেশেন্টের কোলেসিস্টেক্টমি করা নাই, আমরা দেখলাম যে গলস্টোন আছে। গলস্টোন, সিবিডি স্টোন আমরা পাবো। গলব্লাডারটা চেহারাটা দেখতে পাবো যে ইউজুয়ালি গলব্লাডারটা ফাইব্রোস থাকে। অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলেডোকোলিথিয়াসিস, ইউজুয়ালি গলব্লাডার ইজ ফাইব্রোস। কিন্তু অন্যান্য অবস্ট্রাকটিভ জন্ডিস মেলিগনেন্সিতে গলব্লাডার ইউজুয়ালি ডিস্টেন্ডেড থাকে। এই যে গলব্লাডারটা ফাইব্রোসড থাকে, এই কারণে গলব্লাডার ডিস্টেন্ড হতে পারে না অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু সিবিডি স্টোন। এই কারণে গলব্লাডার ইম্পালপেবল থাকে। কেন গলব্লাডার ইম্পালপেবল থাকে? ডিউ টু অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু সিবিডি স্টোন, বিকজ গলব্লাডার ইজ ফাইব্রোসড। কেন ফাইব্রোস থাকে গলব্লাডার? বিকজ আমরা অনুমান করে নেই যে সিবিডি স্টোন, এই সিবিডিতে গলস্টোনটা এসেছে ফ্রম গলব্লাডার। যখন এটা গলব্লাডারে ছিল স্টোনটা, তখন সেখানে সে ইনফ্লামেশন করেছে এবং ইনফ্লামেশনের ফলে ফাইব্রোসিস হয়ে গেছে। ফাইব্রোসিসের কারণে গলব্লাডার ডিস্টেনশন হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এ কারণে সিবিডি স্টোনের ক্ষেত্রে আমরা গলব্লাডার ফাইব্রোসড পাবো, কিন্তু মেলিগনেন্সি, সিএ হেড অফ প্যানক্রিয়াস, কোলাঞ্জিওকার্সিনোমা, এইসব ক্ষেত্রে আমরা সাধারণত গলব্লাডারটা ডিস্টেন্ডেড পাবো এবং তখন গলব্লাডার পালপেবল হবে। পালপেবল গলব্লাডার উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা ইন্ডিকেট করে মেলিগনেন্সি। ভুল হতে পারে, সেজন্য তো আমাদের ইনভেস্টিগেশন আছে, কিন্তু আমরা ক্লিনিক্যালি পালপেবল গলব্লাডার উইথ মেলিগনেন্সি, ফার্স্ট ডায়াগনোসিস যাবে মেলিগনেন্সি, আর পালপেবল গলব্লাডার উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস ফার্স্ট ডায়াগনোসিস মেলিগনেন্সি, ইম্পালপেবল গলব্লাডার উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস ফার্স্ট ডায়াগনোসিস হবে সিবিডি স্টোন। আমরা আল্ট্রাসোনোগ্রামে আরো দেখতে পাবো biliary tree ডাইলেটেশন। আমরা আল্ট্রাসোনোগ্রামে যদি তোমরা দেখো, দেখবে যে সিবিডি ওরা ডাইলেটেড বলবে, ইন্ট্রাহেপাটিক এন্ড এক্সট্রাহেপাটিক biliary tree ডাইলেটেড। আদার্স আমরা প্যানক্রিয়াস, এনি লাম্প, লিম্ফ নোড, অ্যাসিডিস আছে কিনা খুঁজে পাবো। এরপরে যদি আল্ট্রাসোনোগ্রাম কোনো ডেফিনিটিভ কিছু বলতে না পারে, তখন আমাদের পয়েন্ট আসবে এমআরসিপি, সিটি স্ক্যান। এগুলো আমরা প্রথমেই বলবো না, রিটেনে লেখার সময় লিখবো, কিন্তু ভাই আমরা প্রথমে এটা বলবো না। ভাইবা এবং লং কেসে এটা কখনোই আমরা প্রথমে ইআরসিপি, এমআরসিপি, সিটি স্ক্যান করব না। তোমাদেরকে ইআরসিপি, এমআরসিপি মনে হয় পড়ানো হয়েছে, তারিক স্যারও পড়াইছেন, দিজেন স্যারও পড়ানোর কথা। ইআরসিপি আমরা কখন করব? যদি আমি মনে করি যে সিবিডি স্টোন আছে, আল্ট্রাসোনোগ্রাম আমাকে বলছে সিবিডি স্টোন আছে, ছোট স্টোন, স্মল স্টোন, আমি ইআরসিপি করে স্টোনটাকে বের করে আনতে পারবো। তখন পেশেন্টের অপারেশন, অন্য অপারেশন আর লাগলো না, মিনিমাল ইনভেসিভ সার্জারি দিয়ে আমার হয়ে গেল, তখন আমরা ইআরসিপি তে যাব। আদারওয়াইজ এমআরসিপি অনলি ডায়াগনস্টিক, ইআরসিপি ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক দুটোই রোল আছে। আমরা এমআরসিপি টা কখন ইম্পর্টেন্ট? যদি আল্ট্রাসোনোগ্রাম কনফিউশন করে যে whether this is স্টোন অর টিউমার, কোলাঞ্জিওকার্সিনোমা কিনা সে বলতে পারছে না, বা স্টোন কিনা সে কনফিউশন আছে, তখন এমআরসিপি করব। আর ইফ দেয়ার ইজ এনি লাম্প, আমরা যদি পালপেবল লাম্প পাই, তখন অবশ্যই আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে। আর ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাল মার্কার করতে হবে, কোয়াগুলেশন প্রোফাইল অবশ্যই করতে হবে, আর আদার্স পেশেন্ট ফিটনেসের জন্য আমাদেরকে ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, ইসিজি চেস্ট সেগুলো করতে হবে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টের আগে, সিবিডি স্টোনের ট্রিটমেন্টের আগে আমাকে কি করতে হবে বলো? অন্যান্য সব জায়গায় আমরা একটা ইনভেস্টিগেশন করব, তারপরে ট্রিটমেন্ট করব, কিন্তু একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট, তার হয়তো কোলাঞ্জাইটিস আছে, তার হয়তো প্রথম মিন টাইম বেশি আছে,
কার হয়তো অ্যালবুমিন কম আছে, এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করার আগে অবশ্যই কি করব বলতে পারবা? স্যার পেশেন্টকে ডিহাইড্রেট মানে রিহাইড্রেট করতে হবে। তুমি একজন মানে বললা জেনারেল ডিহাইড্রেট। আচ্ছা, মরিয়ম হোসেন বলো তো কি করতে হবে? মরিয়মের মিউট করা আছে। আচ্ছা, স্যার ওভারঅল রিসাসিটেশন করে নেব। ভেরি গুড, দিস ইজ দ্য পয়েন্ট। আমাকে পেশেন্টকে রিসার্সিটেট করতে হবে। আমরা এই একটা শব্দ যদি বলি রিসার্সিটেট করব, তাহলে ভাইবাতে স্যাররা খুশি হয়ে যাবে। এই সবকিছু মিলে আমাদের হচ্ছে পেশেন্টকে প্রি অপারেটিভ প্রিপারেশন করতে হবে। যে কোনো অপারেশনের আগে, বড় অপারেশনের আগে আমাদের প্রিপারেশন লাগবে। আর এইসব ক্ষেত্রে তো অবশ্যই লাগবে, এক কথা হচ্ছে পেশেন্টকে রিসার্সিটেট করব। এই পেশেন্টকে রিসার্সিটেট শুধু নয়, মানে রিসার্সিটেশন তো যে কোনো পেশেন্ট, খারাপ পেশেন্টকে আমরা করি। এখানে রিসার্সিটেশন ছাড়াও আরো কিছু পয়েন্ট আছে। সবকিছু মিলিয়ে হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন। প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে ১ নম্বর হচ্ছে রিসার্সিটেশন। এই রিসার্সিটেশন আমরা কি করব? পেশেন্টকে ওর ডিহাইড্রেশন থাকবে, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব, পেশেন্টের অ্যান্টিবায়োটিক দিতে হবে, ফিভার কমাতে হবে, এইটা করব। তার এছাড়াও আরো কিছু প্রিপারেশন আছে। তোমাদেরকে তো পড়িয়েছে আমার মনে হয় অবস্ট্রাকটিভ জন্ডিস, কে পড়িয়েছে? মঞ্জুর মুর্শিদ স্যার? না স্যার, হাবিবুল্লাহ স্যার পড়াইছিল। এই পরে মঞ্জুর মুর্শিদ স্যারের পড়ার কথা। তোমাদের পেনক্রিয়াস পড়াইছিল না মঞ্জুর মুর্শিদ স্যার? প্যানক্রিয়াস হ্যাঁ, মঞ্জুর মুর্শিদ জয় স্যার। স্যার জয় স্যার প্যানক্রিয়াসের ই পড়াচ্ছিল, তো অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস আর প্যানক্রিয়াটিক কার্সিনোমা পড়াইছে। আচ্ছা, পেনক্রিয়াটিক কার্সিনোমার ট্রিটমেন্টে যায়নি না? আচ্ছা, উনি জন্ডিস পড়াইতে চাইছিল, পরে মনে হয় করোনা চলে আসার কারণে আর হয় নাই। আমার ক্লাস স্যার এটা হয়নি আর। জন্ডিস পড়াইতে চাইছিল। যদি না হয়ে থাকে পরে আমাকে বলবা, এর পরের ক্লাসে আমি অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রিপারেশন পড়াবো, খুব জি ইম্পর্টেন্ট। স্যার, অবশ্যই একটু পড়াবেন স্যার। হ্যাঁ, অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রিপারেশন পড়াবো, আর সম্ভব হইলে অবস্ট্রাকটিভ জন্ডিসটাও আমি পড়াবো। এই অবস্ট্রাকটিভ জন্ডিসের কিছুটা কমন কথাবার্তা থাকে। ঠিক আছে, আমরা প্রি অপারেটিভ প্রিপারেশনটা এখন আর বলছি না। শুধু তোমার একটা জিনিস জানো, দেখো কমন কথাবার্তা আমি রিটেনের মতো করে এখন বলবো না, তোমাদের জানার জন্য। পেশেন্ট রিসার্সিটেট করতে হবে। একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টকে যদি আমি ঠিকমতো প্রিপারেশন না নিয়ে অপারেশন করি, অপারেশন টেবিলে রোগী খারাপ হয়ে যাবে বা পোস্ট অপারেটিভ পিরিয়ডে রোগী মারা যাবে। একটা শব্দ আছে, হ্যাপাটো রেনাল শাটডাউন। নাম শুনছো? হ্যাপাটো রেনাল শাটডাউন। স্যার শুনছি। হ্যাঁ, হেপাটোরেনাল বুঝো নাই? সিনড্রোম, হেপাটোরেনাল সিনড্রোম স্যার অ্যাপার্টেনাল সিনড্রোম শুনছিলাম। হ্যাপাটো রেনাল সিনড্রোম বা হ্যাপাটো রেনাল শাটডাউন। স্যার বিলিরুবিনটা একবার এসে স্যার কিডনিকে ব্লক করবে আর কি। বিলিরুবিন গুলো যে ব্লক করে দেবে, টিউবুল গুলোকে ব্লক করে দেবে, রেনাল টিউবুল নেফ্রনের টিউবুল গুলো ব্লক করে দেবে। ফলে তার ইউরিন আউটপুট হবে না, অবস্ট্রাকশন ও আরো খারাপ হয়ে যাবে, রোগী মারা যাবে। অনেকগুলো কারণে এটা হয়। সবগুলো কারণ থেকে আমাকে বাঁচানোর জন্যই তাকে প্রি অপারেটিভ প্রিপারেশন নিতে হবে। এবং পেশেন্টের কোয়াগুলেশন প্রোফাইল খারাপ থাকে, প্রথম দিন টাইম বেশি থাকে, সেটাও আমাকে কন্ট্রোল করে আনতে হবে। সবকিছু নিয়েই হচ্ছে আমাদের প্রি অপারেটিভ প্রিপারেশন। তাহলে এটা আমরা পরে আলোচনা করব। এটা তোমার এই অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু সিভিডি স্টোনে লাগবে, সি হেড অফ দ্য প্যানক্রিয়াসে লাগবে, কোলাঞ্জিও, সব জায়গাতেই একই কথা। অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রি অপারেটিভ প্রিপারেশন সব জায়গায় এক। তাহলে আমরা অপারেশন গুলো কি করব একটু শোনো। অপারেশন গুলো আমরা নামগুলো, প্রথমে আমরা হচ্ছে কোলে লিথিয়াসিস এর অপারেশনে আমরা পড়েছি যে কোলেসিস্টেক্টমি করব। কোলেসিস্টেক্টমি ছিল আমাদের দুই রকম, একটা ওপেন কোলেসিস্টেক্টমি, একটা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এখন আমাদের যদি আগে থেকেই জানা থাকে যে ওই সেম পেশেন্টের কোলে লিথিয়াসিসের সাথে কোলেডোকোলিথিয়াসিসও আছে, গলব্লাডারে স্টোন আছে, সিবিডি তেও স্টোন আছে, আমরা জানলাম, তাহলে কি করব? তাহলে আমাদের কি করা হয় ইন প্র্যাকটিস? আমরা কি করি বাংলাদেশে? আমরা সাধারণত কি করি? আমরা এটা ওপেন প্রসিডিউরে করি। তাহলে একই যে পেশেন্টের গলব্লাডার স্টোন এবং কমন বাইল ডাক্ট স্টোন আছে, পেশেন্টের প্রি অপারেটিভ প্রিপারেশন দিয়ে আমরা কাউন্সেলিং করে পেশেন্টকে আমরা ওপেন প্রসিডিউরে যাই। ওপেন কোলেসিস্টেক্টমি এন্ড ওপেন কোলেডোকোলিথোটমি। এটাই আমাদের এখানে বেশি প্র্যাকটিস হয়। বেশি না, এটাই মূলত একটাই হয় প্র্যাকটিস হয়। আরো কিছু অপশন আছে। যেমন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি আমরা করতে পারি এবং ল্যাপারোস্কোপিক কোলেডোকোলিথোটমি করি। এটা খুব এক্সপার্টাইজ হ্যান্ড দরকার। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি এখন এটা ডাল ভাত 1-2 ব্যাপার, সব জায়গায় হচ্ছে।
গ্রামে উপজেলাতেও হচ্ছে। কিন্তু ল্যাপারোস্কোপিক কোলেডোকোলিথোটমি এটা খুব কম। ঢাকায় ২-১ টা জায়গায় ২-১ জন স্যার করতে পারে। বিদেশে হয়। আমাদের এখানে হয় না। রংপুর, দিনাজপুরে হয় না। ল্যাপারোস্কোপিক কোলেডোকোলি। কিন্তু একটা অপশন আছে, তোমাকে রিটেনের জন্য জানতে হবে। তাহলে একটা হচ্ছে ওপেন কোলেসিস্টেক্টমি অ্যান্ড কোলেডোকোলিথোটমি, দুটোই ওপেন। আরেকটা হচ্ছে ল্যাপারোস্কোপিক, দুটোই ল্যাপারোস্কোপিক। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অ্যান্ড ল্যাপারোস্কোপিক কোলেডোকোলিথোটমি। একটা ওপেন, একটা ল্যাপারোস্কোপি আমরা ওই পেশেন্টের করি না। তবে হ্যাঁ, এখন আমরা কোলেসিস্টেক্টমি করে ফেলছি, তার ৬ মাস পরে পেশেন্ট স্টোন নিয়ে আসছে, তখন কি করব? সেটা পরে আমরা আসছি। তাহলে নাম্বার 1 অপশন আমরা বললাম ওপেন কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেডোকোলিথোটমি। নাম্বার 2 বললাম ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অ্যান্ড ল্যাপারোস্কোপিক কোলেডোকোলিথোটমি। নাম্বার 3 ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। কিন্তু সিবিটিতে আমরা হাত দিলাম না। না দিয়ে ইআরসিপি গাইডেড স্টোন রিমুভাল। তোমরা ৩ নম্বরটা বুঝতে পেরেছো? ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি ওপেন না। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি স্টোন গল ব্লাডার রিমুভ করব ল্যাপারোস্কোপিক্যালি এবং ইআরসিপি গাইডেড স্টোন রিমুভাল। এটা ঢাকায় করা হয়। ইআরসিপি মোটামুটি ঢাকায় ভালোই করা হয়। এখানে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে যে ইআরসিপি আমি করতে গেলাম, আমি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে ফেলছে সার্জন, করার পরে ইআরসিপি করতে পাঠাইছে। খেয়াল করো তোমরা, ইআরসিপি করতে যে দেখলো ইআরসিপি ফেল হইলো, স্টোন বের করতে পারলো না, স্টোন ইম্প্যাক্টেড আছে, তখন কি হবে? স্যার তখন সেটা ওপেন করে কোলেডোকোলিথোটমি করে আগে ফেলবো। পেশেন্টটার ৩ বার একটা ঝামেলা হলো, তাই না? একটা হুম, হুম। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করলো, আবার পাঠায় দিল ইআরসিপি করতে, ইআরসিপি হলো না, আবার পাঠায় দিল। এটা একটা হ্যাজার্ড। আর যদি উল্টা করে যে আগে ইআরসিপি স্টোন রিমুভ করলো, ইআরসিপি স্টোন রিমুভ করতে যেয়ে করে ফেললো ভালো, এরপরে ল্যাপারোস্কোপি করলো, এটা করতে পারে। ইআরসিপি করতে যেয়ে যদি দেখে ফেল হয়ে গেল, তখন ওপেন করলো। এই কারণে ইআরসিপি করার ক্ষেত্রে কিছু রুলস আছে। যদি স্টোন বড় হয়, কত বড়? ইট ইজ মোর দেন 1.5 সেন্টিমিটার। স্টোন যদি মোর দেন 1.5 সেন্টিমিটার হয়, তাহলে ইআরসিপি করে স্ফিংটেরোটমি করা হয়, করে স্টোন রিমুভ করা হয়। এরপরে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিতে পাঠানো হয়। কারণ এটা ফেল হবার একটা সম্ভাবনা থাকে। স্টোন বড় হইলে ইমপ্যাকশন হবার চান্স থাকে। আগে ইআরসিপি করা হয়। ইআরসিপি ফেল করলে কোলেসিস্টেক্টমিতে পাঠিয়ে দেওয়া হয়। আর যদি ইআরসিপি সাকসেস হয়, তাহলে এরপরে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। কিন্তু যদি স্টোন লেস দেন 1.5 সেন্টিমিটার হয়, তখন কি করবে? তখন এখানে ২ টা চিন্তা ভাবনা আছে। এটা বলে যে টু স্কুল অফ থট। আচ্ছা, প্রথমটা বললাম স্টোন যদি 1.5 সেন্টিমিটারের বেশি হয়, আর এখন বলছি স্টোন যদি 1.5 সেন্টিমিটারের কম হয়। 1.5 সেন্টিমিটারের বেশি হলে ইআরসিপি করে স্টোন বের করব, তারপরে ল্যাপারোস্কোপিতে পাঠাবো। আর ইফ স্টোন ইজ লেস দেন 1.5 সেন্টিমিটার, তাহলে টু স্কুল অফ থট। একটা হচ্ছে প্রথমে ইআরসিপি করব, তারপরে ল্যাপারোস্কোপিতে পাঠাবো, অথবা প্রথমে ল্যাপারোস্কোপিক্যালি সিস্টেক্টমি করব, তারপরে ইআরসিপি তে পাঠাবো। দুটারই অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আমার মনে হয় তোমাদের এটা এত প্রয়োজন নাই। এটা পোস্ট অপারেটিভ এর এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের কোশ্চেন, এফসিপিএস এমএস এর কোশ্চেন। ওকে? তাহলে আমার মনে হয় তোমাদেরকে আমি অত কষ্ট না দেই। তুমি সিবিডি স্টোন, অনেক স্টুডেন্ট ভাইভাতে বলতে পারে না অপারেশনের নাম কি? সিবিডি স্টোন অপারেশনের নাম কি বলো একজন? স্যার কোলেডোকোলিথোটমি। ইয়েস, কোলেডোকোলিথোটমি। আমার মনে হচ্ছে তোমরা যারা শুনছো কেউ ভুল করবা না। তারপরও কেন যেন পরীক্ষার হলে ভুল হয়। এটা কেউ বিশ্বাসই করতে পারবে না। কমপক্ষে ১৫০ জন স্টুডেন্টের মধ্যে ২০ থেকে ৩০ জন এই শব্দটা বলতে পারে না। যে সিবিডি স্টোন এটাকে কি বলে? কোলেডোকোলিথিয়াসিস এটাও বলতে পারে না। অপারেশনের নাম কোলেডোকোলিথোটমি এটাও বলতে পারে না। তাহলে প্রাইমারি আমাদেরকে আগে সহজ কথাটা মনে রাখতে হবে। তারপরে অপারেশনের প্রসিডিউর open cholecystectomy and open choledocholiectomy or laparoscopic cholecystectomy and laparoscopic choledocholiectomy। ৩ নম্বর অপশন হচ্ছে laparoscopic cholecystectomy and ERCP। আমরা আর বাকি স্কুল অফ থট 1.5 ওগুলোতে গেলাম না। ঠিক আছে? ওকে? ওটা কঠিন হবে তোমাদের জন্য। বাদ। জি স্যার।
আচ্ছা, এখন আমরা তো অপারেশন করে ফেললাম, কোলেসিস্টেক্টমিও করে ফেলছিল। মনে করো একটা পেশেন্টের আমি কোলেসিস্টেক্টমি করলাম। করার পরে পেশেন্টটা ৩ দিন পরে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসতে পারে অথবা ৩ মাস পরে আসতে পারে। আমরা কিছুক্ষণ ১ম এই আলোচনা করেছি যে মিসড স্টোনের একটা শব্দ। মিসড স্টোনের আরো ২ টা নাম আছে। একটা হচ্ছে রেসিডুয়াল স্টোন, মানে রেসিডিউ মানে বুঝতেই পারছো যেটা বাকি থেকে গেল। মিসড স্টোন মানে মিস হয়ে গেছে। আর একটা হচ্ছে রিটেন স্টোন যেটা রয়ে গেছে। ৩ টে একই কথা। মিসড স্টোন, রেসিডুয়াল স্টোন এন্ড রিটেন স্টোন। আর রিকারেন্ট স্টোনটা হলো আলাদা শব্দ। রিকারেন্ট মানে আবার হইছে। অপারেশন করে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছিলাম, ওরা আবার হয়েছে। সেজন্য আমরা ওটার নাম হচ্ছে রিকারেন্ট, যেটা ২ বছর পরে হলে হবে। আর যেটা উইদিন 2 ইয়ার্স সেটা মিসড স্টোন। এখন আমি ৩ দিন পরে দেখলাম যে আসছে অথবা ৩ মাস পরে আসছে। আমি কিভাবে এটা ম্যানেজ করব কিভাবে? এটা ডিপেন্ড স্যার করবে যে আবার পেশেন্ট, হ্যাঁ, এটা নির্ভর করবে যে পেশেন্ট কখন আসছে। এটা এমন হতে পারে যে আমি কোলেসিস্টেক্টমি করেছি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করেছি। কোলেসিস্টেক্টমি করার সময় একটা ছোট স্মল স্টোন সেখান থেকে মিস হয়ে সিবিডি তে চলে আসছে। স্লিপ করে চলে আসছে। এটাও হতে পারে মিসড স্টোন, অথবা সিবিডি তেই স্টোন ছিল, আমি ওপেন করেই বের করেছি, অথবা হ্যাঁ, ওপেন করে বের করেছি কিন্তু একটা স্টোন বা ২ টা স্টোন, ছোট, ছোট স্টোন আমার কাছে মিস হয়ে গেছে। হতে পারে, এটা হয় কিন্তু। নিচে বা উপরে রয়ে যেতে পারে। অথবা উপর থেকে লিভার থেকে মাইগ্রেট করে আসতে পারে। তাহলে আমি যখন একটা সিবিডি একটা খুব ইম্পোর্টেন্ট কথা, যে আমরা যেহেতু ওপেন কোলেডোকোলিথোটমি করি, যেহেতু আমরা ওপেন কোলেডোকোলিথোটমি করি, এটার ম্যানেজমেন্ট একটু জানতে হবে। আমরা কোলেডোকোলিথোটমি করার পরে কি করি? পার অপারেশন কি করি? পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কি থাকে? প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট যেমন থাকলো তেমনি পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টও আছে। আমরা সিবিডি তে যখন ওপেন করি, সিবিডি খুব সেনসিটিভ জায়গা। আল্লাহ যে একটা, একটা করে স্ট্রাকচার দিছে, সেই একটা, একটা করে স্ট্রাকচার খুব সেনসিটিভ। একটা কিডনি থেকে একটা ইউরেটর বের হয়েছে। ২ টা কিডনি থেকে ২ টা ইউরেটরও সেনসিটিভ। সিবিডি সেনসিটিভ। সেনসিটিভ কেন? ইউরেটর এবং সিবিডি আমি অপারেশন করলাম। ওখান থেকে যদি লিকেজ হয় সেটাও সেনসিটিভ, বা অপারেশনের কারণে পরবর্তীতে যদি ইনফ্লামেশন হয়, ফাইব্রোসিস হয়, স্ট্রিকচার হয় সেটাও সেনসিটিভ। খুবই খারাপ। এইসব ক্ষেত্রে আমাদেরকে, যেহেতু সিবিডি অবস্ট্রাকটিভ জন্ডিসে ডাইলেটেড থাকে, আমরা অপারেশন করে চলে আসলাম সেলাই দিয়ে, সিবিডিটাকে লঙ্গিটিউডিনালি ইনসেশন দিলাম। সেলাই দিয়ে চলে আসলাম। কিন্তু পেশেন্টের স্ফিংক্টার অফ ওডি স্পাজম থাকে। স্ফিংক্টার অফ ওডি স্পাজম থাকে পেশেন্ট পোস্ট অপারেটিভ পিরিয়ডে, উপর থেকে লিভার থেকে বাইল আসে। বাইল এসে যেতে পারে না স্ফিংক্টার অফ ওডিতে। সেই বাইলটা সিবিডিতে জমা হয়ে একটা প্রেসার দেয়। প্রেসার দিলে লিকেজ হতে পারে। এটা যেন না হয় সেজন্য আমরা অপারেশনের সময় একটা টিউব দেই সিবিডির ভিতরে। টিউবটার নাম কি? টি টিউব টি টিউব, টি টি এর মতো। টি এর যেটা লম্বা, এটা মনে রাখতে হবে। টি এর তো লিম্ব আছে, একটা শর্ট লিম্ব, লিম্ব বলতে আমরা হাত পা বুঝাচ্ছি আরকি, পা। একটা শর্ট, একটা লং। শর্ট যেটা সেটাকে আমরা টিউবের সিবিডির ভিতরে থাকে। আর লংটা আমরা বডি দিয়ে বের করে নিয়ে আসি। নিয়ে আসি আমার ২ টা কারণ। একটা হচ্ছে সে ড্রেইনেজ হবে এদিক দিয়ে, স্ফিংক্টার অফ ওডি স্পাজম থাকে, বন্ধ থাকে, অসুবিধা নাই। এদিক দিয়ে বাইল চলে আসবে আর কোনো চাপ দেবে না। আরেকটা হচ্ছে আমরা এটাকে ফলো আপ দিব। ফলো আপ দিতে পারবো। টি টিউব ম্যানেজমেন্ট তোমাদের কোশ্চেন। ম্যানেজমেন্ট অফ টি টিউব। শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন থাকতে পারে, বড় কোশ্চেন। তোমাদের তো এখন অনেক কোশ্চেনের লেস থাকে। লেজের ভিতরে লেস থাকে। এটা ভাইভাতেও কোশ্চেন হতে পারে। অথবা তোমাদের ওস্কিতেও থাকতে পারে টি টিউব। টি টিউবের আইডেন্টিফিকেশন, এটা কিভাবে স্টেরাইল করব, এটার ম্যানেজমেন্ট কি। অতএব টি টিউব খুব ইম্পোর্টেন্ট। টি টিউব তোমাদের সব করে ফেলবে টি টিউব সম্বন্ধে। এখন এই পেশেন্ট যদি আমার কাছে পোস্ট অপারেটিভ পিরিয়ডে আসে জন্ডিস নিয়ে, পেশেন্টের টি টিউব আছে, তাহলে এটার ম্যানেজমেন্ট একরকম। আর যদি পেশেন্ট পরবর্তীতে আসে, তাহলে তার টি টিউবের ম্যানেজমেন্ট তার পেশেন্টের ম্যানেজমেন্ট একরকম। এখন পোস্ট অপারেটিভ পেশেন্ট আসছে, কিছু সিম্পটম নিয়ে আসছে, যে পেইন অথবা জন্ডিস নিয়ে আসছে। আমি সন্দেহ করতেছি যে পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে আবার। এই ডায়াগনোসিস ডিপেন্ডস অন whether T tube is present or not. If T tube is present, তাহলে আমরা কি করব? পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। এটা কি জিনিস? টি টিউব কোলাঞ্জিওগ্রাম। কোলাঞ্জিওগ্রাম মানে আমি এখানে বিলিয়ারি চ্যানেলটা দেখব।
আমরা রেডিও ওপেক ডাই দিয়ে দিতে পারবো টি টিউবতে, তারপর এক্সট্রাক্ট করবো। খুব ইজি প্রসিডিউর, খুবই ইজি প্রসিডিউর। টি টিউবের ভিতরে রেডিও ওপেক ডাই দিয়ে এক্সট্রা করলেই সেই ও দেখাই দিবে যে কোথায় কোথায় আমার ফিলিং ডিফেক্ট আছে। ফিলিং ডিফেক্ট শব্দটা তোমরা শুনেছো। ফিলিং ডিফেক্ট ইউরেটরে আমরা পাবো, সিবিডিতে পাবো। যেসব জায়গায় আমার ডাইটা দেখা যাবে না সেখানে আমরা ফিলিং ডিফেক্ট পাবো। ডাইটা তো রেডিও ওপেক ডাই সাদা দেখা যাবে পুরো জায়গাটা, কিন্তু কিছু জায়গাটায় সাদা দেখা যাবে না, ওটাকে আমরা বলি ফিলিং ডিফেক্ট। আর পেশেন্টের পোস্ট অপারেটিভ পিরিয়ড অবশ্যই আমাকে লিভার ফাংশন টেস্ট করতে হবে, যে পেশেন্টকে জন্ডিস এসে পেশেন্ট খারাপ হয়ে গেল কিনা। একটা সিবিডি স্টোন অপারেশন করার পরে সার্জন কিন্তু টেনশনে থাকে যে লিকেজ হলো কিনা, স্ট্রাকচার হলো কিনা, টি টিউবটা যে আমি বেঁধে দিয়ে আমি আবার আটকায় দিয়ে আসলাম কিনা, পরে টি টিউবটা বের করতে পারবো কিনা। যতক্ষণ পর্যন্ত না টি টিউবটা সুন্দর মতো বের হয়ে আসে এবং পেশেন্ট সিম্পটম ফ্রি থাকে ততক্ষণ সার্জনের টেনশন থাকে। তাহলে আমাদের যদি ইফ টি টিউব ইজ প্রেজেন্ট তাহলে আমরা কি করব? পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম, এই শব্দটা মনে রাখবা। পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম, এখানে আমরা ফিলিং ডিফেক্ট পাবো। আর টি টিউব অ্যাবসেন্ট আছে, টি টিউব নাই, রোগী আরো পরে আসছে, টি টিউব বের করে ফেলছি, রোগী বাড়ি চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস পরে আসছে। তাহলে আমি পেশেন্ট প্রেজেন্ট উইথ সিম্পটমস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, যে ডাক্তার স্টোন আগের যে সিম্পটম গুলো ছিল সেই সিম্পটম গুলো নিয়ে আসবে অবস্ট্রাকটিভ জন্ডিস কোলাঞ্জাইটিস। সেই সিম্পটম দেখে আমি পেশেন্টকে আগের মতো ইনভেস্টিগেশন দেব, সিবিসি, লিভার ফাংশন, আগের যা যা আমরা করেছিলাম সব করতে হবে, নতুন কিছু না। তো এই পেশেন্টের মিস স্টোনের ট্রিটমেন্ট কি করব? এটাও ডিপেন্ড করবে যে টি টিউব হোয়েদার টি টিউব ইজ প্রেজেন্ট অর নট। টি টিউব যদি প্রেজেন্ট না থাকে তাহলে সে আগের মতো, প্রথম যেভাবে অপারেশন করেছি তার মতো। তাহলে টি টিউব প্রেজেন্ট না থাকলে তাহলে আমরা পেশেন্টকে রিসার্সিটেট করব। আমরা আগেই বলেছি রিসার্সিটেশনের ম্যানেজমেন্ট, পেশেন্টের রিহাইড্রেশন, বডি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি এগুলো। আর রিলিফ অফ অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকশনটা আমরা কিভাবে রিলিভ করতে পারি? আমরা প্রথমেই ওপেন প্রসিডিউরে যাব না, ওপেন কোলোরেগুলিওটমি। যদি ইআরসিপি ফ্যাসিলিটিস থাকে ইআরসিপি করব। পারকিউটিনাস ড্রেনেজ, পেশেন্ট যদি খুব খারাপ কন্ডিশন নিয়ে আসে, পারকিউটিনাস বিলিয়ারি ড্রেনেজ বলে, পিটিবিডি। ইআরসিপি 1 নম্বর ইআরসিপি, 2 নম্বর পিটিবিডি, পারকিউটিনাস বিলিয়ারি ড্রেনেজ। 3 নম্বর হচ্ছে তখন ওপেন কোলোরেগুলো। আমরা সাধারণত ওপেনেই যাই, আমাদের যেহেতু ফ্যাসিলিটিস নাই আমরা ওপেনেই যাই। তাহলে এটা যদি টি টিউব না থাকে, কিন্তু টি টিউব যদি থাকে তাহলে আমরা কি কি করতে পারি? মডার্ন কান্ট্রি স্ট্যান্ডার্ড প্রসিডিউর কি কি করতে পারে ডেভেলপ কান্ট্রিতে, আমাদেরকে সেটা পড়তে হবে। প্রথমে আমরা দেখব যে টি টিউব ক্লাম্প করব। একটা পেশেন্ট সিবিটি তে স্টোন নিয়ে আসছে, সাথে টি টিউব আছে। আমরা টি টিউব ক্লাম্প করে দেখব যে সে পাস করে ফেলে যায় কিনা। টি টিউব ফ্লাশিং করা যেতে পারে নরমাল স্যালাইন দিয়ে। টি টিউব ক্লাম্পিং, টি টিউব ফ্লাশিং। আরেকটা আছে ডিসোলুশন অফ স্টোন ডিসোলুটিং এজেন্ট দেওয়া। আরেকটা প্রসিডিউর হচ্ছে কোলেডোকোস্কোপ। ছোট ক্যামেরা ওই টি টিউবের ভিতর দিয়ে পাস করে স্টোনটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। বলা সহজ, করা কঠিন। এটা করার আগে টি টিউবটাকে 6 সপ্তাহ রাখতে হবে, 6 উইকস। টি টিউবকে কেন আমরা 6 উইকস রাখবো? এক্ষেত্রে নরমালি কিন্তু আমরা টি টিউব 7 দিন, 8 দিন, 10 দিন পরেই খুলে ফেলি। একটা সিবিডি স্টোন অপারেশন করার পরে আমরা টি টিউবটাকে আমরা ফলো আপ করি, কতটুকু বাইলের কালার, বাইলের ভলিউম দেখি, পেশেন্টের পেইন আছে কিনা দেখি। এটা হচ্ছে টি টিউব ম্যানেজমেন্ট। পরে যখন দেখি রোগী ভালো আছে, টি টিউবের কালার, বাইলের কালার ভালো আছে, পেশেন্টের জ্বর নাই, ব্যথা নাই, জন্ডিস নাই, তখন আমরা আস্তে আস্তে টি টিউব ক্লাম্প করি। ক্লাম্প করে করে টি টিউবটাকে আমরা খুলে দিই। কিন্তু যখন পেশেন্ট এই টি টিউব থাকা অবস্থায় অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসবে তখন আর আমরা টি টিউবটা খুলবো না। আমরা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করে দেখলাম যে জন্ডিস আসছে, পেশেন্টকে রিহাইড্রেশন করব, অ্যান্টিবায়োটিক দিব। আর টি টিউবটা 6 সপ্তাহের জন্য ফর 6 উইকস টি টিউব রেখে দিব ফর ম্যাচুরেশন অফ ট্রাক্ট। এই ট্রাক্টটা ফাইব্রোসিস হবে। তারপরে এই ট্রাক্টের ভিতর দিয়ে আমরা কোলেডোস্কোপ, টি টিউব থাকা অবস্থায় টি টিউব ট্রাক্টের মধ্যে দিয়ে টি টিউবটা আমরা বের করে ফেলবো। এই ট্রাক্টের মধ্যে দিয়ে আমরা ফ্লেক্সিবল এন্ডোস্কোপ, কোলেডোস্কোপ ঢুকিয়ে আমরা ডরমিয়া বাস্কেট ইউজ করে স্টোন বের করব। ডরমিয়া বাস্কেটের নাম শুনছো? ডরমিয়া বাস্কেট কিন্তু আমাদের ইউরেটেরিক স্টোন বের করতেও ব্যবহৃত হয়। তাহলে আমরা মোটামুটি যে কথাগুলো বললাম কোলেডোকোলিথিয়াসিসের, একটা হচ্ছে প্রাইমারি ডাক্টাল স্টোন, সেকেন্ডারি ডাক্টাল স্টোন, মিসড স্টোন, রিকারেন্ট স্টোন।
প্রাইমারি ডাক্টাইল স্টোন যেটা সিবিডি তে থাকে, এটা ইউজুয়ালি ব্রাউন পিগমেন্ট স্টোন হয়। সেকেন্ডারি ডাক্টাইল স্টোন মাইগ্রেটেড ফ্রম গল ব্লাডার। আর মিসড স্টোন আমরা টার্মটা ইউজ করেছি যেটা উইদিন 2 ইয়ার্স অফ সার্জারি, আর রিকারেন্ট স্টোন আফটার 2 ইয়ার্স অফ সার্জারি। সিম্পটম আমরা বলেছি হিজ আপার অ্যাবডোমিনাল পেইন, ইন্টারমিটেন্ট জন্ডিস, চারকোর স্ট্রাইড, ইচিং। এই চারটা কথা মনে রাখতে হবে। আপার অ্যাবডোমিনাল পেইন, ইন্টারমিটেন্ট জন্ডিস। ইন্টারমিটেন্ট জন্ডিসের হিস্ট্রিটা সে দিবে, কিভাবে আমরা বুঝবো? তার ইয়েলো কালারেশন অফ আই এন্ড স্কিন থাকবে, পেল স্টুল থাকবে, ডার্ক ইউরিন থাকবে। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ প্রোগ্রেসিভ জন্ডিস। ইউজুয়ালি পেশেন্ট প্রোগ্রেসিভ জন্ডিস নিয়ে আসে হলো মেলিগনেন্সিতে। সিএ হেড অফ প্যানক্রিয়াসে প্রোগ্রেসিভ জন্ডিস নিয়ে আসে, সিএ গল ব্লাডারে প্রোগ্রেসিভ জন্ডিস নিয়ে আসে। কার্সিনোমা এম্পুলা অফ ভাটার নাম শুনেছো তোমরা? কার্সিনোমা এম্পুলা অফ ভাটার, সেখানে সাধারণত ফ্লাকচুয়েটিং জন্ডিস নিয়ে আসে। আর অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু স্টোনে ইন্টারমিডিয়েট জন্ডিস নিয়ে আসে। তাহলে আমরা জন্ডিসের যেখানে ক্রাইটেরিয়া বললাম, নেচার বললাম, তিনটা নেচার বললাম। একটা হলো ইন্টারমিডিয়েট জন্ডিস, একটা প্রোগ্রেসিভ জন্ডিস, একটা হচ্ছে ফ্লাকচুয়েটিং জন্ডিস। তিনটা মাথা রাখতে হবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট জন্ডিস, প্রোগ্রেসিভ জন্ডিস, ফ্লাকচুয়েটিং জন্ডিস, তিন ধরনের রোগে আমরা পাবো। চারকোর স্ট্রাইড, ইচিং এর সিম্পটম সাইনের মধ্যে আমরা বলেছি টক্সিক ফেস, জন্ডিস, স্ক্র্যাচ মার্ক, ইনক্রিজ টেম্পারেচার, টেন্ডারনেস, আর ইম্পালপেবল গল ব্লাডার। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ছিল সিএ হেড অফ প্যানক্রিয়াস, পেরিএম্পুলারি কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা, কার্সিনোমা গল ব্লাডার। ইনভেস্টিগেশন আমাদের ছিল সিবিসি, লিভার ফাংশন টেস্ট, তার ভিতরে আমাদের ছিল সিরাম বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেটেস, প্রথম মিন টাইম, আর ছিল আল্ট্রাসোনোগ্রাম, ইআরসিপি, এমআরসিপি, সিটি স্ক্যান, ভাইরাল মার্কার, কোয়াগুলেশন প্রোফাইল। অপারেশনের নাম আমরা বলছি ওপেন কোলোসিস্টেক্টমি, ওপেন কোলোডোগোলিথেটমি, ল্যাপারোস্কোপি কোলোসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপি কোলোডোগোলিথেটমি, and combination of laparoscopic cholecystectomy and ERCP. এই মোটামুটি আমাদের পড়া আলোচনা করলাম যে মিসড স্টোন হলে কি করব, টি টিউব থাকলে কিরকম হবে, টি টিউব না থাকলে কিরকম হবে। আমি একটু ট্রাই করতেছি যে আমার শেয়ার করার জন্য। সরাসরি আমি শেয়ারের ইয়াতে চলে যাচ্ছি, স্টোন ইয়াতে। দেখেন স্যার ওটা পিডিএফ ফাইল আর ইমেজ ফাইল ছাড়া কিছু শেয়ার হবে না ফোনে, তাই না? আমি ওয়ার্ড ফাইল আপনি শেয়ার করতে পারবেন না। না, আমার ইয়াতে ছিল, কম্পিউটারে ছিল, কম্পিউটার থেকে শেয়ার এড দিয়ে আমি মোবাইলে নিছি, এই কারণে মনে যাচ্ছে না। তোমরা যেটুকু দেখছো, যেভাবে দেখছো সেভাবে দেখো, অসুবিধা নেই। ওইভাবে তো স্যার শেয়ার আপনি বললে টিউবটা একদিন পড়াই দিন স্যার। কি পড়াই দিব রে? টিউব সম্পর্কে। টিউব সম্বন্ধে তোমাদের বই আছে, আমি তোমাদেরকে মোটামুটি একটা গাইডলাইন দিলাম। আচ্ছা দেখি আমাদের স্ক্রিন, তোমরা কথা তো শুনতে পাচ্ছ, তাহলে কথা আমরা বলতে পারবো। কোন স্ক্রিনটা দেখতেছো সেটা বললে আমরা বুঝতে পারবো। এটা কি পিডিএফ আকারে দিলে হবে? স্যার শুধুমাত্র ইমেজ এবং পিডিএফ ফাইলগুলো শেয়ার হয়। আপনি যদি আপনার ফাইলটা শেয়ার করতে চান ওয়ার্ড ফাইল, তাহলে ওয়ার্ড ওপেন করে সেখান থেকে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট গুলো আমাদের সাথে শেয়ার করেন, তাহলে তো ভালোভাবে শেয়ার হবে। স্ক্রিন গুলো করা যাবে না, ইমেজ গুলো না? এখন পিডিএফ এ কনভার্ট করে টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরে আমরা এটাকে আবার ইয়ে করব। তোমরা মোটামুটি তো শুনতে পারছো, তাই তো? জি স্যার। স্যার অন্যদিন দেখান। কিছু কি লেখছো? স্যার বইয়ের সাথে মিলে এনএসএ শেষ। শুয়ে শুয়ে ক্লাস করছো তাই না? হ্যাঁ, আর কেউ কেউ তো মনে হয় এটা ওই যে লগ ইন, কেউ কেউ মিটিং এ ঢুকে মোবাইল রেখে মনে হয় অন্য কিছু করছে।
স্যার শুয়ে শুয়ে ক্লাস করলে রেসপন্স করা যেত না, বা লগ ইন করে রাখা দিলে রেসপন্স করা যেত না। না না, দুই একজন করছো, বাকিগুলো রেখে দিলে চলে গেছে। আচ্ছা তারা ঠিক রেসপন্স আছে, করতে, বাকিগুলো আর বেশি ফ্রি হবে আমার কাছ থেকে। বাকিগুলো দেখে নিব, অসুবিধা নেই। আমি ট্রাই করবো এর পরের ক্লাসের আগে আরো সুন্দর মতো করার জন্য। আমার সব রেডি করা আছে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম স্যার।